অপ্রিয় তুমি। পর্ব 2। আফিয়া আফরোজাহি। মাঝে কেটে গেল 2 দিন। উৎসাহ এই 2 দিন স্কুলে যায়নি। উজ্জ্বল সাহেব মেয়েকে যেতে দেয়নি। এমনকি বাড়ির বাহিরেও বের হতে দেয়নি। 3 দিনের মাথায় উৎসাহ স্কুলে এসেছে। ওকে দেখে তানজিলা দৌড়ে এলো। কাছে এসে জড়িয়ে ধরে বলল, দোস্ত তুই সুস্থ আছিস? এই 2 দিন এলি না যে? উৎসাহ হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আব্বু আসতে দেয়নি রে, বলেছে একদম সুস্থ না হওয়া অবধি বাড়ির বাহিরে কোথাও যাওয়ার নিষেধ। ও আচ্ছা। উৎসাহ উৎসুক হয়ে পুরো ক্লাসে নজর বুলালো। কাউকে খুঁজছে হয়তো। কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে না পেয়ে শেষে জিজ্ঞেস করেই বসল, শাওন কই রে? ওকে তো দেখছি না। তানজিলা শুকনো ঢোক গিলল। অতঃপর উৎসাহকে নিয়ে ক্লাস থেকে বেরিয়ে মাঠের এক কোণা এলো। ফিসফিসিয়ে বলল, তুই তো সেদিন অজ্ঞান হয়ে গিয়েছিলি, তাই কিছুই জানিস না। উৎসাহ কপাল কুঁচকে জিজ্ঞেস করল, কেন, কি হয়েছে? তানজিলা বলা শুরু করল, সেদিন তোকে বাসায় দিয়ে মিনিট 10-এর মাঝে মেহরাব ভাই মাঠে আসে। আমাদের ভয় একপাশে জড়ো হয়ে থাকতে দেখে আমাদের দিকে এগিয়ে আসে। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, আমি যেটা জিজ্ঞেস করব তার সোজা উত্তর দিবে। না হয় এক একটার বাড়িতে এমন বিচার দিব বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে যাবে। আমরা ভাইয়ার কথায় ভয় পেয়ে গিয়েছিলাম। সবার মুখেই ভীতি। ভাইয়া ফের জিজ্ঞেস করল, উৎসাহ কি ছেলেটাকে পছন্দ করে? আমরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছি। মেহরাব ভাই ধমক দিয়ে বলল, সত্যি কথা বলবে, মিথ্যা বললে খবর আছে। শান্তা মিনে করে বলল, না ভাইয়া, উৎসাহ ওকে বন্ধু হিসেবেই দেখে। ও আসতে চাইছিল না। আমরাই ওকে জোর করে এখানে নিয়ে এসেছি। এতে ওর কোনো দোষ নেই। মেহরাব ভাই বিড়বিড় করে বলল, তাহলে এই যাত্রায় বেঁচে গেল। এরপর আমাদের উদ্দেশ্যে বলল, এরপর এই সব বিষয়ে ওকে জোর করলে তোমাদের খবর আছে। এখন সুর সুর করে সবাই বাড়ি চলে যাবে। কাউকে যেন এদিক ওদিক বা দেখি। সবাই মাথা নেড়ে সায় জানালো। আমরা চলে আসতে নিব এমন সময় পিছন থেকে বলে উঠল, এখনো সময় আছে, ভালো হয়ে যাও। সেদিন আমরা চলে এসেছিলাম, পরের দিন স্কুলে এসে শুনি শাওন হসপিটালে ভর্তি। ওর অবস্থা অনেকটাই খারাপ। তানজিলা থামল। উৎসার গায়ে কাটা দিয়ে উঠল। এই সামান্য একটা কারণে মেহরাব ছেলেটাকে এভাবে মারতে পারল? একটা মানুষ আরেকটা মানুষকে পছন্দ করতেই পারে, এখানে দোষের তো কিছু নেই। তাই বলে এভাবে আঘাত করবে? উৎসার মনে মেহরাবের প্রতি ক্ষোভ জন্ম নিল। ছাড়বে না ও মেহরাবকে? মেহরাকে জবাব দিতে হবে ও কেন শাওনকে মেরেছে। শাওন ওর কি ক্ষতি করেছে, যার জন্য ছেলেটাকে এভাবে মেরেছে? সেদিন বিকেলে মেহরাব সেই মাঠেই বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিল। উৎসাহ আর তানজিলা কোচিং শেষ করে ওই রাস্তা দিয়েই বাড়ি যাচ্ছিল। মাঠে মেহরাবকে দেখে উৎসার মাথা গরম হয়ে গেল। এগিয়ে যেতে নিল কাছে। তানজিলা ওর হাত ধরে আটকে দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? তন্ডাটার কাছে। কি ভেবেছে উনি? ওনার যা ইচ্ছে তাই করবে? সব ওনার মর্জি মতোই চলবে? মানুষের অনুভূতির কোনো দাম নেই ওনার কাছে? উনি কিভাবে পারলেন শাওনকে এভাবে মারতে? ছেলেটার যদি উল্টোপাল্টা কিছু হয়ে যেত তাহলে? ওনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। আমাকে শাসন করার জন্য আমার বাবা মা ওনাকে রাখেনি। আমার বাবা মা ভাই আছে আমাকে শাসন করার জন্য। তুই যাস না ইয়ার। ওখানে কত মানুষ দেখেছিস? আমি যাব মানে যাবই। তুই আমার হাত ছাড়। তানজিলার হাত ঝাড়া দিয়ে এগিয়ে গেল উৎসাহ। মেহরাবের কাছে যে ঠাস করে চর বসিয়ে দিল ওর গালে। মেহরাব সহ সকলে চমকে উঠল। উৎসাহ রেগে রণমূর্তি রূপ ধারণ করেছে। মেহরাব কোনো কথা বলল না। আর না কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করল। চুপচাপ তাকিয়ে উৎসার কাণ্ড দেখতে থাকল। পাশে থাকা একটা ছেলে এগিয়ে আসতে নিলে ওকে হাতের ইশারায় বাধা দিল। ও দেখতে চায় উৎসাহ কি করছে চাচ্ছে। উৎসাহ মেহরাবের শার্টের কলার ধরে রাগী কণ্ঠে বলে উঠল, কি পেয়েছেন কি আপনি? আমার বাবা মা আমার দায়িত্ব সব আপনার হাতে তুলে দিয়েছে? নাকি আমাকে দেখে রাখতে আপনাকে অপয়েন্ট করা হয়েছে? সমস্যা কি আপনার? কাল ওকে থাপড় দিয়েছেন, অতটুকু কি এনাফ ছিল না? ছেলেটাকে এতটা মারার কি দরকার ছিল? আমি আপনাকে কিছু বলেছি? বলেছি ওকে মারতে? আপনি কেন ওকে মেরেছেন? আপনার অনুভূতি আর বাকিদেরটা ছেলে খেলা? একটা মানুষ অপর একজন মানুষকে পছন্দ করতেই পারে, এতে দোষের তো কিছু নেই। ও বাড়াবাড়ি করলে আমি আমার বাবা মাকে জানাবো বা আমার ভাইকে জানাবো। আপনি এতে হস্তক্ষেপ করার কে? শুধুমাত্র আমার ভাইয়ের বন্ধু। আমার কেউ না। যদিও ধরে নেই ও ভুল করেছে, তাই বলে এভাবে মারবেন? কি হলো, কথা বলছেন না কেন? উত্তর নেই? বলা শেষ? নাকি এখনো বাকি আছে? আমি আমার প্রশ্নের উত্তর চাই। মেহরাবের ঘাড়ত্তারা উত্তর। এই মেহরাব মির্জা কাউকে কৈফিয়ত দেয় না আর না দিবে। এখন ভালোয় ভালোয় বাড়ি যাও, না হয় তোমার ভাইকে জানাতে আমার সময় লাগবে না যে তার বোন পড়তে গিয়ে প্রেম করে বেড়ায়। উৎসাহ প্রতি উত্তর করল, কি জানাবেন? জানান।
আমি তো ওর সাথে প্রেম করতে যাইনি যে আমি ভয় পাবো। ভয় পাওয়ার মেয়ে আমি না, তাই ভয়ে যদি দেখাতেই হয় তাহলে অন্য কাউকে দেখান, আমাকে না, বুঝেছেন? মেহরাবের শান্ত কণ্ঠ। এখন বাসায় যাও। উৎসাহ এখনো রাগে ফোঁস করছে। ইচ্ছে করছে মেহরাবকে খুন করে ফেলতে। রাগে নাকের পাটা ফুলে আছে, মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করেছে। উৎসাহ ফোঁস করতে করতে মেহরাবের সামনে থেকে চলে আসতে নিল। আসার সময় জোরে বলে এলো, আস্ত এক গুতন্ডা। মেহরাব শুনল তবে প্রতিউত্তর করল না। মেহরাবের সকল বন্ধু অবাক হলো। একটা পুচকে মেয়ে এসে মেহরাবকে থাপড় মারল, তার কলার ধরে এত কথা শোনালো, তাও এত শান্ত কিভাবে? এতক্ষণে তো লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলার কথা। কিন্তু তেমন কিছু হলো না দেখে সবাই অবাক হলো। অবাক হয়ে তাকালো মেহরাবের দিকে। ওর ভাবভঙ্গি একদম স্বাভাবিক। একটু আগে যে এত কিছু ঘটে গেছে কে বলবে? সেদিনের পর থেকে উৎসাহ আরো বেশি মেহরাবকে দেখতে পারে না। মেহরাব যেন ওর চোখের বিষ হয়ে উঠছে ধীরে ধীরে। মেহরাব সারাদিন এলাকায় মারামারি গুতন্ডাগিরি করে বেড়াত। পুরো এলাকা যেন ওর আয়ত্তে চলত। মেহরাবের এই স্বভাবগুলো উৎসার একদম পছন্দ না। সেই থেকে পার্মানেন্টলি অপ্রিয় নামটা মেহরাবের হলো। M-M-M-M-M-M। উৎসাহ বেরিয়ে এলো অতীতের পাতা থেকে। ঘড়ির কাঁটায় 8টা বাজে। এতক্ষণ হয়ে গেল আর কেউ ওকে একটা ডাকও দিল না। এতটাই পর হয়ে গেছে উৎসাহ তাদের কাছে। নাকের পাটা ফুলিয়ে বলল, যেখানে আমায় পাত্তাই দেওয়া হয় না সেখানে আর আসবো না। অতঃপর আবার ডুব দিল অতীতের পাতায়। দিন 15 লেগেছিল শাওনের ঠিক হতে। সুস্থ হয়ে ক্লাসে এসেই সোজা উৎসার কাছে এসেছে। এক প্রকার পায়ে পড়ে বলেছিল, উৎসাহ বইন আমার, তুই আমার বইন লাগিস। আমি তোকে বোনের চোখে দেখি। বইন আমায় মাফ করে দে, আমি আর এই জীবনে তোকে উল্টোপাল্টা কিছু বলবো না। তুই আমার বইন লাগিস, একদম আপন বোন। উৎসাহ বান্ধবীদের সাথে আড্ডা দিচ্ছিল। হঠাৎ শাওনের কথা শুনে ওর দিকে তাকালো। উৎসার এক বান্ধবী বলেই বসল, 2 সপ্তাহ আগেই না বলেছিলি ওকে পছন্দ করিস, ভালোবাসিস? তাহলে আজ উল্টো সুর গাইছিস, কাহিনী কি? শাওন মিনিমিনে স্বরে বলল, তখন আমার মতিভ্রম হয়েছিল তাই বলেছিলাম। এখন সজ্ঞানে বলছি উৎসাহ আমার বোন, ওকে আমি বোনের নজরেই দেখি। উৎসাহ বাদে বাকিরা হেসে দিল। উৎসাহ ওদের হাসি দেখে বিরক্ত হলো। শাওন যে কথাগুলো এমনি এমনি বলছে না সেটা উৎসাহ ভালো করেই জানে। এসব নিশ্চয়ই মেহরাবের শিখিয়ে দেওয়া বুলি। উৎসাহ মুখ খুলল, ঠিক আছে এখন তুই যা। শাওন চলে গেল। সবাই উৎসার দিকে তাকালো। হঠাৎ সবাই একসাথে ওর দিকে তাকানোতে বেচারি ভরকে গেল। শান্তা বাকিদের উদ্দেশ্যে বলল, কিছু বুঝতে পারছিস তোরা? সবাই তাল মিলিয়ে বলল, কিছু না, অনেক কিছুই বুঝতে পারছি। উৎসাহ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কি বুঝেছিস? আমায়ও বল, আমিও শুনি। তোকে বললে ওভার রিয়াক্ট করবি। করব না, তোরা বল। শান্তা ইনিয়ে বিনিয়ে বলল, মেহরাব ভাই তোকে পছন্দ করে বা ভালোবাসে। উৎসাহ তড়িৎ গতিতে বলে উঠল, কি? মাথা ঠিক আছে তোদের? মেহরাব ভাই আমায় ভালোবাসে? তোদের মাথা গেছে? সবাই একসাথে বলল, আমাদেরও তাই মনে হচ্ছে। উৎসাহ বুকে হাত গুজে প্রশ্ন করল, এমনটা মনে হওয়ার কারণ? তানজিলা বলল, দেখ শাওন, উইদিন তোকে প্রপোজ করায় মেহরাব ভাই কেমন রিয়াক্ট করেছে। বেচারাকে দিয়ে তোকে বোন ডাকিয়ে ছেড়েছে। উইদিন তুই ভাইয়াকে তার বন্ধুদের সামনে থাপড় দেওয়ার পরও তোকে উল্টো কিছু বলেনি। শান্ত কণ্ঠে শুধু বাড়ি যেতে বলেছে। এছাড়াও সব সময় তোর আগে পিছনে লেগে থাকে। আরও বিষয় আছে। এগুলো দেখেই আমাদের মনে হচ্ছে মেহরাব ভাই তোকে ভালোবাসে। উৎসাহ কপালে ভাঁজ ফেলল। প্রশ্ন করল, উনি কখন আমার পিছনে লেগে থাকে? তুই খেয়াল করিসনি, তবে আমরা করেছি। মাঝে মাঝেই মেহরাব ভাইকে তোর আশেপাশে দেখা যায়। সবই কি কাকতালীয়, নাকি এর পিছনে অন্য কাহিনী আছে? আমি অত কিছু জানি না। তবে এটা জানি মেহরাব ভাই আর যাই হোক আমায় ভালোবাসতে পারেন না। তুই মানতে না চাইলে আর চুপ, ওই অসভ্য লোকটাকে নিয়ে আর একটা কোথাও বলবি না। ওনাকে আমার সহ্য হয় না। ওনার টপিক এখানেই বন্ধ কর। M-M-M-M। কেউ যেন ডাকছে উৎসার নাম ধরে। হ্যাঁ, উৎসার আম্মু তনা বেগম ওকে ডাকছে। কিন্তু ও জবাব দিল না। জবাব দিবেই বা কেন? তারা তাদের মেয়ে জামাইকে নিয়েই থাক। মেয়েকে দিয়ে কি করবে? যাবে না উৎসাহ। একই ভঙ্গিতে বসে রইল ব্যালকনিতে। মেহরাব উৎসাকে খুঁজতে খুঁজতে ওর রুমে এসেছে। মেয়েটাকে সেই কখন থেকে ডাকছে তবুও কোনো সাড়া শব্দ নেই। গেল কোথায়? ব্যালকনিতে ম্যাডামকে ফুরফুরে মেজাজে বসে থাকতে দেখে বলল, তোমাকে আম্মু সেই কখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছ না? আমাকে দিয়ে কি কাজ তাদের? তাদের গিয়ে বলুন মেয়ে জামাইকে আদর করে খাওয়াতে। আমার খবর না নিলেও হবে। মেহরাব বুঝল বউ তার অভিমান করেছে। তাই উৎসাকে জ্বালাতে বলল, আমার শাশুড়ি বুঝে গেছে যে তাদের ঘাড়ত্তারা মেয়েকে একদিন সামলে আমার অবস্থা কাহিল, তাই আদর যত্ন করছে।
তুমি বুঝতে পারছো তোমার মতো মহা ঝামেলার হাত থেকে আমি তাদের মুক্তি পাইয়ে দিয়েছি? তারা আমায় আদর করবে না তো কাকে করবে? তোমায়? উৎসা নাক টানল। কান্না পাচ্ছে তার। ওকে ঝামেলা বলল মেহরাব? ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আপনাকে কে বলেছে মহা ঝামেলা কাঁধে নিতে? আমি বলেছি। নিয়েছেন কেন? মেহরাব হুট করে কাছে এসে ফিসফিসিয়ে বলল, ভালোবাসি যে ঝামেলা কাঁধে না নিয়ে উপায় আছে? ফিসফিসিয়ে বলায় উৎসা বুঝতে পারল না। বুঝতে না পেরে বলল, কি বললেন? কিছু না খেতে চলো। উৎসা মেহরাবকে ঠেলে দূরে সরিয়ে দিল। বিরক্তিকর কণ্ঠে বলল, সমস্যা কি আপনার? খালি কাছে আসার বাহানা খোঁজেন। লুচু লোক একটা। শুরু করব নাকি? কি? লুচুগিরি? উৎসা এক ঝটকায় বসা থেকে উঠে দাঁড়ালো। মেহরাব কথা ঘুরিয়ে ফেলল। বলল, তুমি খেতে যাবে নাকি না? উৎসার তোত্তারা জবাব, যাব না। মেহরাব হুট করে এক ঝটকায় কোলে তুলে নিল ওকে। উৎসা নিজের ভারসাম্য বজায় রাখতে মেহরাবের গলা জড়িয়ে ধরল। কোলে তুললেন কেন? নামান নামান বলছি। মেহরাব সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোমার মতো ঘাড়ত্তারা মেয়েকে কি করে সোজা করতে হয় সেটা এই মেহরাব মির্জা ভালো করেই জানা আছে। কেটে গেছে সপ্তাহ খানেক। উৎসা আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। রেডি হয়ে কলেজ যাবে। সেদিন ওদের বাড়ি থেকে আসার সময় বই নিয়ে এসেছে। কতগুলো দিন মিস গেল পড়াশোনা। এই পড়াগুলো তুলবে কি করে কে জানে? এমন সময় ওয়াশরুম থেকে সদ্য শাওয়ার নিয়ে বেরিয়ে এলো মেহরাব। পরনে তার সাফেদ রঙা টাওয়াল ব্যতীত আর কিছুই নেই। উৎসা তাকাবে না করেও তাকিয়ে ফেলল। আয়নায় মেহরাবের প্রতিবিম্ব বিদ্যমান। উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানির অস্তিত্ব। উৎসার নজর আটকে গেল মেহরাবের লোমস বুকে। মেহরাবের জিম করা বডি চুম্বকের ন্যায় আকর্ষণ করছে ওকে। উৎসা শুকনো ঢোক গিল। মেহরাব দ্রুত গতিতে তোয়ালে চালাচ্ছে চুলের ভাঁজে। বিন্দু বিন্দু পানি এসে পড়ছে উৎসার গায়ে। মেহরাব ওর পাশ কেটে যেতে যেতে ফিসফিসিয়ে বলল, আমি জানি আমি হট, তাই বলে এভাবে হা করে তাকিয়ে থাকবে? একটু তো লজ্জা রাখো বউ। উৎসা থতমত খেয়ে গেল। এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারনি। নিজেকে সামলে আমতা আমতা করে বলল, কে হা করে দেখছিল আপনাকে? নিজেকে কি ভাবেন? সালমান খান নাই শাহরুখ খান? মেহরাব উৎসার মাথায় টোকা দিয়ে বলল, কে আর দেখবে? আমার ঘরে একজন বোকা রানী আছে না? সে দেখছিল। আমার সময় নেই আপনাকে দেখার। নিজেকে ভাবেনটা কি? মেহরাব উৎসার দিকে ঝুঁকে এসে বলল, হট হ্যান্ডসাম ড্যাশিং ম্যান। উৎসা মেহরাবের বুকে আঙ্গুলের ডগা স্পর্শ করে ওকে সরিয়ে দিল। মুখ ভেঙচি কেটে বলল, যেই না চেহারা ঢক, নাম রাখছে আব্দুল হক। একটু থেমে বলল, আপনি এখান থেকে যান, আমি রেডি হব। আমি কি তোমায় ধরে রেখেছি নাকি আটকে রেখেছি? উৎসা জবাব দিল না। ও ভালো করেই জানে এখন কথা বাড়ালে মেহরাব আরো বক বক করবে। এর চেয়ে ভালো চুপ করে থাকা। চুপচাপ চুল বাঁধতে লাগলো। আয়নায় মেহরাবের প্রতিবিম্ব দেখা যাচ্ছে। ও রেডি হচ্ছে। চুল বাঁধা শেষে নিচে নেমে এলো। খাবার টেবিলে বসে আছে মাহিন আর মিজান মির্জা। ওনারা খেয়ে অফিসে যাবেন। উৎসা এসে টেবিলে বসল। রিনি এসে খাবার দিয়ে গেল। কিছুক্ষণের মাঝে মেহরাবও চলে এলো। মিজান সাহেব গম্ভীর কণ্ঠে বললেন, এতদিন বেয়ারা গিরি করে বেরিয়েছ, এখনো কি সেই মতলবই আছে নাকি? মেহরাব খেতে খেতে মুখ খুলল, মানে? বিয়ে করেছ সেটা মাথায় আছে? একটা মেয়ের দায়িত্ব তোমার ঘাড়ে। এতদিন বেয়ারা গিরি করে বেরিয়েছ, সমস্যা নেই। এবার কাঁধে দায়িত্ব এসেছে, দায়িত্ব যখন নিয়েছ সেটা যথাযথভাবে পালন করবে আশা করি। মেহরাব গম্ভীর কণ্ঠে বলল, আমি বুঝে শুনেই বিয়ে করেছি। আমার দায়িত্ব জ্ঞান সম্পর্কে আপনার না ভাবলেও চলবে। আমি আমার বউয়ের দায়িত্ব ঠিকই পালন করতে পারব। মিজান সাহেব দাঁতে দাঁত চাপলেন। বড় ছেলেটা মনের মতন হলেও ছোট ছেলেটা একদম যাচ্ছে তাই হয়েছে। ঘাড়ত্তারা একটা ছেলে। সোজা কথা সোজা ভাবে বলতে পারে না, ঘুরিয়ে পেঁচিয়ে বলবে। মাহিন বেচারা বাবা আর ভাইয়ের মধ্যে ফেসে যায়। উৎসার ইচ্ছে করল মেহরাবকে শাসন করতে। বাবার সাথে কথা বলার একই নিয়ম। এই অভদ্র আচরণের জন্যই মেহরাবকে ওর পছন্দ না। বাবা বুঝালো এক, ছেলে বুঝলো আরেক। খাবার টেবিলে পিন পতন নীরবতা। আর একটাও শব্দ হলো না। উৎসা খেয়ে উঠবে এমন সময় মেহরাবের কণ্ঠ, গাড়িতে যেয়ে বসো, আমি আসছি। উৎসা ভদ্র মেয়ের মতো ব্যাগ নিয়ে গাড়িতে যেয়ে বসল। আসার আগে সালেহা বেগমকে বলে এসেছে। মনে পড়ে গেল বাবার বাড়ি থেকে আসার পরের ঘটনা। উৎসারা এসেছে পরের দিন বিকেলে। মেহরাব সেদিন রাতে আসতে চেয়েছিল, কিন্তু উজ্জ্বল সাহেব আসতে দেননি। একমাত্র মেয়েকে এইটুকু সময় কাছে পেয়ে আবদার করে বসে রাতটা থেকে যাওয়ার জন্য। মেহরাবও আর জোরাজুরি করেনি। উৎসা এসে ফ্রেশ হয়েই রান্নাঘরে ঢুকেছে। কাজ করতে গেলে সালেহা বেগম বাধা দিলেন। উৎসা ভয় পেয়ে গেল। ও কোনো ভুল করে ফেলেছি কি? ভীতু কণ্ঠে শুধালো, আমি কি কোনো ভুল করেছি আম্মু?
উৎসার ভীতু কণ্ঠ শুনে সালেহা বেগম রিনি দুজন একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। হেসে দিয়ে বলল, না মা, তুমি কোনো ভুল করনি। তাহলে কাজ করতে মানা করলেন যে? তোমার এখন পড়াশোনার বয়স, তুমি মন দিয়ে পড়ো। রান্নাঘর সামলানোর জন্য আমি আর বড় বৌমা তো আছি, তাই বলে আমি কোনো কাজই করব না? সালেহা বেগম উৎসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বোকা মেয়ে, কাজ করার সময় চলে যাচ্ছে নাকি? কাজ করার সময় এখনো পড়ে আছে। তোমার পড়াশোনা শেষ হলে দুই বৌমার হাতে সংসার ছেড়ে দিয়ে পায়ের ওপর পা তুলে বসে খাবো আমি। তখন সব তোমাদেরই করতে হবে। সালেহা বেগম মনে মনে ভয় আছেন। ছেলের তার মাথা গরম, বউকে কাজ করতে দেখলে পুরো বাড়ি মাথায় তুলে ফেলবে। তার চেয়ে বড় কথা, উৎসা মেয়েটা এখনো বয়সে ছোট, বাবার একমাত্র মেয়ে, নিশ্চয়ই বাবার সংসারে কাজ করেনি। উনি আগেকার দিনের দাইনি শাশুড়িদের মতো হতে চান না, যাদের দেখে বৌমারা ভয় পাবে। উনি বউদের মেয়ের মতোই আদর দিয়ে রাখবেন। উৎসার খুশির শেষ নেই। ও ভাবেনি এত ভালো শ্বশুর বাড়ি জুটবে ওর কপালে। শ্বশুর বাড়ির লোকজন, বিশেষ করে শাশুড়িকে নিয়ে বেচরি ভয় ছিল। রুমে এসে বলে উঠল, জামাই যেমন তেমন, শ্বশুর বাড়ি একদম মনের মতন। পিছন থেকে কেউ বলে উঠল, জামাই যেমন তেমন মানে? উৎসা বেচারি ভয় পেয়ে গেল। কে কথা বলল? রুমে তো ও ছাড়া কেউই ছিল না। পিছনে ঘুরতে নিল, ধাক্কা খেল কারো প্রশস্ত বুকের সাথে। ইসস বুক তো নয়, যেন আস্ত এক শক্ত পাথর। ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে মেহরাব ওর কোমর আঁকড়ে ধরে নিল। উৎসা আঁকড়ে ধরল মেহরাবের বুকের কাছটার শার্টের অংশ। এ যাত্রায় বেঁচে স্বস্তির শ্বাস ফেলল। পড়লে নিষ্ঘাত মাথা ফেটে খান খান হয়ে যেত। ঝাঝালো কণ্ঠে বলে উঠল, কি সমস্যা? ভূতের মতো উদয় হলেন কোথা থেকে? যদি পড়ে যেতাম তাহলে কি হতো? আমি তোমাকে পড়ে যেতে দিলে তো আমি থাকতে তুমি পড়বে ভাবাও বোকামো। ভয় নেই, আমি তোমায় আগলে রাখবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। উৎসা থমকে গেল। মেহরাবের মুখ থেকে এমন কাব্যিক কথা শুনতে পাবে কখনো ভাবেনি। ভ্যাবলার মতো তাকিয়ে রইল মেহরাবের মুখ পানে। মেহরাব উৎসার কপালে টোকা দিয়ে বলল, একটু আগে কি বলছিলে? উৎসা ভরকে গেল, নিজেকে সামলে নিয়ে বলল, কোথায় কি বলেছি? তোমার জামাই নাকি যেমন তেমন, শ্বশুরবাড়ি মনের মতো। বলবো না তো কি করব? ফাটা কপাল আমার। মানুষের কপালে ভদ্র সুশীল আদবওয়ালা জামাই জুটে, আমার কপালে গুতন্ডা মাস্তা নদজালো অশ্লীল বেয়াবদ জামাই জুটেছে। আরেকটা সম্বোধন তো ভুলেই গেল। কি? লুচু? হ্যাঁ, সেটা ভুললে কি করে হবে? ওটা সবার আগে বলা দরকার ছিল। মেহরাব হুট করে উৎসাকে হালকা ধাক্কা দিল। উৎসা আচমকা আক্রমণে ধরার মতো কিছু না পেয়ে ধপাস করে বিছানায় পড়ে গেল। উঠতে যাবে তার আগে মেহরাব ঝুঁকে এলো ওর ওপরে। উৎসা ঘাবড়ে গেল। মেহরাব দুহাতের মাঝে আবদ্ধ করে নিল ওকে। উৎসার পালানোর কোনো উপায় নেই। মেহরাব নেশালো দৃষ্টিতে চেয়ে আছে ওর গোলাপ রঙা ওষ্ঠের পানে। উৎসার খেয়াল হতেই দুহাত দিয়ে চেপে ধরতে অগ্রসর হলো। তার আগেই মেহরাব ওর হাতে বন্দি করে নিল উৎসার ছোট্ট কোমল হাত দুটো। উৎসা নড়াচড়া করার জন্য ফাঁক ফোকর পাচ্ছে না। মেহরাব একটু একটু করে এগিয়ে আসতে নিল উৎসার কাছে। উৎসা মেহরাবকে এগিয়ে আসতে দেখে ঢোক গিলল। বেচারির হৃদস্পন্দন বেড়ে চলেছে ট্রেনের গতিতে। এই বুঝি হার্ট লাফিয়ে বেরিয়ে এলো। মেহরাবের উষ্ণ নিঃশ্বাস এসে পড়ছে উৎসার মুখের ওপর। মেহরাবকে এত কাছে অনুভব করে চোখ বুজে নিল। মেহরাব এগিয়ে গিয়ে আলতো করে ওষ্ঠ ছুঁয়ে দিল উৎসার কপালে। উৎসা চট করে চোখ খুলে তাকালো। মেহরাব বাঁকা হেসে বলল, তুমি চাইলে যেটা হওয়ার সেটা হতেই পারে। কি বলো, হবে নাকি একটু আকটু রোমাঞ্চ? উৎসা কাদো কাদো মুখ করে চাইল। মেহরাবের হাসি পাচ্ছে উৎসার অবস্থা দেখে। গাল দেখিয়ে বলল, দু গালে গুনে গুনে 10টা চুমু দিবে তাহলে ছেড়ে দিব। উৎসা করুণ চোখে তাকালো। মেহরাব ফিরেও দেখল না। উৎসা বুঝল ঠ্যাটা লোক ওকে এমনি এমনি ছেড়ে দিবে না। 10টা চুমু দিলে ছেড়ে দিবেন পাক্কা? প্রমিস। উৎসা চোখ মুখ খিচে বন্ধ করে নিজেকে প্রস্তুত করল। অতঃপর একে একে 9খানা চুমু একে দিল মেহরাবের কপলে। মেহরাব ওর কাণ্ড দেখছে। এবার যেতে দিন, এখনো 1খানা বাকি। উৎসার ইচ্ছে হলো বেটার মাথা ফাটিয়ে ফেলতে। সামান্য একটা চুমুর জন্য এমন করছে? খবিস লোক। একটা শেষ চুমু দিতেই মেহরাব সরে এলো ওর ওপর থেকে। উৎসা উঠে এক দৌড়ে রুমের বাহিরে। বুকে হাত দিয়ে দম নিতে নিতে বলল, লুচু বেডা, দেখিস তোর বিয়ে হবে না। একটু বাদেই মনে পড়ল বেটার তো বিয়ে হয়েই গেছে, তাও আবার ওর সাথেই। বিড়বিড় করে বলল, পোড়া কপাল আমার। মেহরাব উৎসার যাওয়ার ধরন দেখে হেসে দিল। হাসতে হাসতে বলল, পিচ্ছি বউ আমার। এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ এম ড্যাশ। ভাবনার ঘোরে কখন যে বজ্জাতটা এসে পাশে বসেছে সে খেয়াল নেই উৎসার। গাড়ি চলছে তার আপন গতিতে। হঠাৎ খেয়াল হলো উৎসার, আরে আমি তো সিট বেল্টই বাঁধিনি। খেয়াল হতেই তাড়াতাড়ি সিট বেল্ট বাঁধতে নিল। গাড়ি চালাতে চালাতে মেহরাব বলে উঠল,
সিটবেল্ট বেঁধে দিয়েছি। সারাদিন আমার ঘরে থাকলে এসব খেয়াল থাকবে কি করে বউ? আমার আপনাকে নিয়ে ভাবতে বয়েই গেছে। সে তো দেখতেই পাচ্ছি। মিনিট 10 মাঝে গাড়ি এসে থামল কলেজের সামনে। উৎসা নামার আগে মেহরাব বলল, কলেজ ছুটি হলে সোজা বাহিরে চলে আসবে। এদিক ওদিক কোথাও যাবে না, আমি অপেক্ষা করব বাহিরে। উৎসা সাই জানিয়ে নেমে পড়ল। কলেজ গেটের কাছে দাঁড়িয়ে আছেন তানজিলা। অনেক দিন বাদে বেস্ট ফ্রেন্ডকে পেয়ে উৎসা ছুটে গিয়ে জড়িয়ে ধরল। তানজিলারও সেম অবস্থা। নেকা স্বরে বলল, বান্ধবী তুই কি করে পারলি আমায় ছেড়ে একা একা বিয়ে করতে? এখন আমার কি হবে? নাটক কম করো প্রিয়। তুমি যে তলে তলে টেম্পু চালাও এটা আমিও জানি। তানজিলা ঢোক গিলল। উৎসা কি করে জানলো ও তিয়াসের সাথে প্রেম করে? তবে কি তিয়াস বলে দিয়েছে? শিওর না হয়ে বলা উচিত না। তানজিলা জানে ও যদি উৎসাকে এখন এই বিষয়ে জানায় তাহলে ওর অবস্থা খারাপ হবে। এর চেয়ে ভালো এখন মানে কেটে পড়া। তানজিলা তাই কথা ঘুরাতে বলল, জিজু কেমন রে? গুতন্ডা মাস্তান বদমাইশ আর কি শুনতে চাস? আরে এগুলো তো তুই মেহরাব ভাইয়াকে বলিস। ওই গুতন্ডারটাকেই বলেছি। মানে, কি বলছিস? আর বিয়ের পর আজ প্রথম কলেজে এলি জিজু না এসে মেহরাব ভাই দিয়ে গেল যে? ওই গুতন্ডাটাই তোর জিজু? তানজিলা উচ্চ স্বরে জিজ্ঞেস করে বসল। কি? আশেপাশের সবাই তাকালো ওদের দিকে। তানজিলা বেচারি বুঝতে পারেনি এত জোরে বলে ফেলবে। সবাইকে কোনো মতে সরি বলে উৎসার দিকে তাকালো। কি না জি? কেমনে কি আর? মেহরাব ভাই আর তুই? কিছুই মাথায় ঢুকছে না আমার। ক্লাসে চল সব বলছি। উৎসা তানজিলার হাত ধরে ক্লাসের দিকে এগিয়ে গেল। কতদিন দেখা হয় না দুজনের। কত কথা জমে আছে দুজনের মনে। দুই বান্ধবী মনের সুখে আলাপ করা শুরু করল। তানজিলা মাথায় হাত দিয়ে বসে আছে। উৎসা ওকে এভাবে তাকাতে দেখে ভরকে গেল। কি এমন হলো যে মেয়েটা এভাবে মাথায় হাত দিয়েছে? ও কি উল্টাপাল্টা কিছু বলেছে? নাকি বাজে কিছু বলেছে? কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করল, মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? কিছু তো বল আর। তানজিলা হতাশ কণ্ঠে বলে উঠল, ভাই তোদের কাহিনী তো কোনো ফিল্মের থেকে কম না। আমি কটা দিনের জন্য বেড়াতে গেলাম, এর মধ্যে তুই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেলি, তাও আবার কিনা পাত্র বদল। কাহিনী মে টুইস্ট। কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না আমি। আমার মনে হচ্ছে আমি এখনো ঘোরের মাঝেই আছি। আমায় ধর আর। উৎসা তানজিলার বাহুতে চাপড় মেরে বলল, নাটক কম কর। তুই যতটা বলছিস ততটাও হয়নি। আচ্ছা সে সব কথা বাদ দে। একটা কথা বল তো। কি কথা? তানজিলা এগিয়ে এলো। চাপা কণ্ঠে বলল, তোদের মাঝে কিছু হয়নি? উৎসা প্রথমে বুঝতে পারল না। বুঝতে না পেরে জিজ্ঞেস করল, মানে? তানজিলা ওকে বুঝিয়ে বলতেই উৎসা খেপে গিয়ে বলল, জুতা চিনিস? অসভ্য লুচু বেডি। তোকে আমি ভালো ভেবেছিলাম। তানজিলার সোজা সাবলীল উত্তর, এখন খারাপ ভেবে নে। সর বেলাজ বেডি। উৎসা ভেংচি কাটল। তানজিলা এগিয়ে এসে বলল, তবে একটা কথা কি জানিস? কি? মেহরাব ভাই তোকে অনেক ভালোবাসে। তুই কি পাগল হলি তানু? উনি তাও আমায় ভালোবাসবে? যার সাথে কিনা আমার সারাদিন ঝগড়া লেগে থাকে। আমরা একসাথে থাকলে কথা কম ঝগড়া বেশি হয়। এখন বল তুই যেটা বলছিস সেটা মানা যায়? তোর কি মনে হয় তোর বাবার বন্ধুর ছেলে সে এমনি এমনি কোনো কারণ ছাড়াই বিয়ে করতে আসেনি? কোনো সমস্যা হলে তো তারা জানাতো নাকি? হুট করে কোনো কারণ ছাড়া বিয়ে করতে আসবে না, কারণ কি ভেবেছিস কখনো? উৎসা ভাবুক কণ্ঠে বলল, তাও কথা। তানজিলা দৃঢ় কণ্ঠে বলল, তুই দেখে নিঃশেষে আমার কথাই মিলবে। উৎসা হাঁ করে উড়িয়ে দিতে গিয়েও পারল না। আসলেই তো এখানে একটা কিন্তু রয়েই যায়। উৎসা কিছু বলতে যাবে তার আগেই ক্লাসে টিচার চলে এলো। কলেজ শেষে উৎসা তানজিলার সাথে কথা বলতে বলতে গেট দিয়ে বের হচ্ছিল। চোখ আটকালো ফর্মাল ড্রেসে চোখে সানগ্লাস পরিহিত মেহরাবের দিকে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। বেটার কথা বলার ভঙ্গিতেও নায়ক নায়ক ভাই বাসে। উৎসা আশেপাশে খেয়াল করল। কতগুলো মেয়ে ছেছড়াদের মতন তাকিয়ে আছে মেহরাবের দিকে। এরা পারছে না চোখ দিয়েই গিলে খায়। এগুলো কেমন স্বভাব ভাই? আর এই বেটাকেও বলিহারি এত মাঞ্জা মেরে আসতে হবে কেন? মেহরাব যে একেবারে ধবধবে ফর্সা এমনও না। তাও মেয়েগুলো চোখ দিয়ে গিলে খাচ্ছে ওকে। শ্যামবর্ণ গায়ের রং, গালে চাপ, দাড়ি, চুলগুলো খাড়া দেখেই বোঝা যায় বেটার রাগ অনেক, কিন্তু উৎসাকে কখনো রাগ দেখায়নি। তবে উৎসা শুনেছে মেহরাবের রাগ প্রচুর। রাগের বশে অনেককে মেরে হসপিটালে পাঠিয়েছে। মেয়েগুলোকে বেহায়ার মতো মেহরাবের দিকে তাকিয়ে থাকতে উৎসার মাথায় ধপ করে আগুন জ্বলে গেল। ইচ্ছে করল মেয়েগুলোর চুল টেনে ছিঁড়ে ফেলতে। অন্যের বরের দিকে তাকায় সাহস কত? একজন তো বলেই বসল, ছেলেটাকে দেখেছিস? একদম ডার্ক চকলেট। ইচ্ছে কররে একেবারে খেয়ে ফেলি। আরেকজন বলল, লুইচা বেডি নজর সামলা, ওটা তোর জিজু হয়। জিজু টিজু কিচ্ছু না।
যে পটাতে পারবে হ্যান্ডসাম তার। ওকে ডিল ডান। মেয়েগুলোর কথা শুনে উৎসার গায়ে জ্বালা দিয়ে উঠল। কথার কি শ্রী এতদিন জানতো ছেলেরা মেয়েদের নিয়ে এমন উক্তি করে? আজ মেয়েগুলোকে দেখে উৎসার গা গুলিয়ে আসলো। উৎসা কোনো কথা না বল গট গট পায়ে এগিয়ে গেল। উৎসাকে আসতে দেখে মেহরাব কল কেটে ফোন পকেটে ঢুকালো। জিজ্ঞেস করল, এতদিন পর ক্লাস কেমন গেল? উৎসা কোনো উত্তর করল না। মুখ ভেঙচি কেটে পিছনের সিটে যেয়ে বসল। মেহরাব কিছুই বুঝতে পারল না। তানজিলা এগিয়ে এসে সালাম দিয়ে জিজ্ঞেস করল, ভালো আছেন ভাইয়া? তোমার বান্ধবীর জ্বালায় আর ভালো থাকা। দেখছো না গাল ফুলিয়ে বসে আছে। আপনি এটা কিন্তু ঠিক করেননি। আমার বান্ধবীকে চুপি চুপি বিয়ে করে নিলেন। আমাদের জানালেনও না। ইটস নট ফেয়ার। আমাদের ট্রিট কই? এখন চলো ট্রিট দেই। থাক অন্য দিন। আপনার বউ যেভাবে ক্ষেপে আছে আমায় সহ কাঁচা চিবিয়ে খাবে। রেগেছে কেন? ক্লাসে কিছু হয়েছে? এতক্ষণ তো ভালোই ছিল। হঠাৎ কি হলো কে জানে? তানজিলাকে বিদায় দিয়ে এসে ড্রাইভিং সিটে বসল মেহরাব। উৎসা মুখ ঘুরিয়ে অন্য দিকে তাকিয়ে আছে। মেহরাব শান্ত কণ্ঠে বলল, সামনে এসে বসো। উৎসা জবাব দিল না। একই ভঙ্গিতে বসে রইল। কি বলছি কথা কানে যাচ্ছে না? সামনে এসো। মুখ খুলল উৎসা। আমি এখানে বসলে আপনার কি সমস্যা? আমার সমস্যা আছে। তুমি এসো। আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? তুই ড্যাং ড্যাং করে পিছনে বসে থাকবে আর আমি গাড়ি চালাবো। ড্রাইভার হলে হবেন। সমস্যা কি? মেহরাব আশেপাশে তাকালো। মেয়েগুলো এখনো তাকিয়ে আছে ওর দিকে। তাই দুষ্টু হেসে বলল, তুমি দেখতে পাচ্ছ না মেয়েগুলো আমার দিকে তাকিয়ে আছে? তারা আমায় ড্রাইভার রূপে দেখলে কষ্ট পাবে। তাই বলছি ভালোয় ভালোয় সামনে এসে বসো। উৎসা গায়ে জ্বালা দিয়ে উঠল। তার মানে লুচু বেডা ইচ্ছে করেই ওকে আসতে বলছিল। উৎসা তো ভেবেছে মেহরাব বোধ হয় ওকে অন্য কোনো কারণে ডাকছে। রাগে ফোঁস ফোঁস করতে লাগল। বিড়বিড় করে বলল, লুচু বেডা। থেমে মিন মিনে কণ্ঠে বলল, যেই পেততনিগুলো এতক্ষণ চোখ দিয়ে গিলে খাচ্ছিল তাদের এসে বসতে বলেন। আমি যাব কেন? আমি সামনে যাব না। আপনার পাশে তো আরো আগে না। মেহরাব ওকে শুনিয়ে শুনিয়ে বলল, তাহলে যাই মেয়েগুলোকে ডেকে নিয়ে আসি। কি বলো? বউ বলেছে বলে কথা আমি তার কথা না মেনে পারি? অন্যদের বউ তো তাদের এইটুকুও বলে না। উল্টো রাগ দেখায়। সেদিকে দিয়ে বলতে গেলে আমি অনেক ভাগ্যবান। ভাগ্যবান না ছাই। মেয়েগুলোর কাছে যান তারপর মজা বুঝাবো। কত ধ্যানে কত চাল। উৎসার কাণ্ডে মেহরাব মনে মনে হেসে কুটি কুটি হচ্ছে। ও প্রথমেই খেয়াল করেছে মেয়েগুলো ওর দিকে তাকিয়ে আছে। তার ওপর উৎসার হঠাৎ রাগের কথা শুনে বুঝতে দেরি হলো না ওর রাগের কারণ মেয়েগুলোই। মেয়েটা যে জেলাস এতে কোনো সন্দেহ নেই। কথায় আছে, নারী তার প্রিয় মানুষের পাশে তো দূরে তার দিকে কেউ তাকালেও সেটা সহ্য করতে পারে না। মেহরাব ফের বলল, তুমি আসবে কি না? উৎসা এবার চিল্লিয়ে উঠল, কথা কানে যায় না? বলেছি না সামনে বসবো না মানে বসবই না। বেশি বাড়াবাড়ি করলে নেমে হেঁটে চলে যাব। মেহরাব বুঝল উৎসা সেই লেভেলে খেপেছে, ওকে আর খেপিয়ে লাভ নেই। তাই কথা না বাড়িয়ে নেমে উৎসার পাশের দরজা খুলল। উৎসা কিছু বুঝে ওঠার আগে ওকে টেনে এনে এক ঝটকায় কোলে তুলে নিল। উৎসা কিছু বলারও সুযোগ পেল না। তড়িৎ গতিতে ওকে সামনে বসিয়ে নিজে এসে বসল ড্রাইভিং সিটে। উৎসা নিজেকে সামলে কিছু তেতে উঠে বলল, কি সমস্যা? আমায় এখানে এনেছেন কেন? ভালো করে বলছিলাম কানে লাগেনি তাই না? উৎসা মেজাজ দেখিয়ে নেমে যেতে নিল। মেহরাব ওর হাত টেনে সিটে বসিয়েও দিল। বেচারির হাত সিটের সাথে আটকে ধরে আচমকাই অধরে অধর মিলিয়ে দিল। উৎসা নিজেকে সামলানোর সময়ও পেল না। মিনিট খানেকের ব্যবধানে সরে এলো। উৎসা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বেচারি হঠাৎ মেহরাবের আক্রমণে ভয় পেয়ে গেছে। নিজেকে সামলানোর সময় অবধি পায়নি। মেহরাব গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলছে তার আপন গতিতে। এরপর আমার কথা না শুনলে এর চেয়েও ভয়াবহ কিছু হবে মনে রেখে। উৎসা নিজেকে সামলে নিল। হাত দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলছে, অসভ্য লুচু বেডা। খালি সুযোগ খোঁজে লুচুগিরি করার। আমি আজই বাড়ি চলে যাব। থাকবো না। মেহরাব শক্ত কণ্ঠে বলল, ও কথা মাথায়ও এনো না। তাহলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তখন আমার দোষ দিতে পারবে না। উৎসা পুরো চুপ হয়ে গেল। বাকি রাস্তা মনে মনে মেহরাবের 14 গোষ্ঠী উদ্ধার করেই কাটিয়ে দিল। মেহরাব ওকে বাড়ির সামনে নামিয়ে দিয়ে বলল, বাসায় যেয়ে ফ্রেশ হয়ে খেয়ে ঘুম দিবে। আমি কখন আসবো তার ঠিক নেই। উৎসা মুখ ভেঙচি কেটে বলল, এমন ভাব করছে যেন আমি তাকে দেখতে না পেয়ে মরিয়া হয়ে যাব। ঢং। মেহরাবের কানে এলো কথাটা। ঠোঁট এলিয়ে বলল, এমন হতে কতক্ষণ? হতেও তো পারে একটা সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে তাও আমায় পাবে না। আপনাকে খুঁজতে আমার বয়েই গেছে হুহো। আমাকে তোমার খোঁজা লাগবে না। সময় বলে দিবে কে কি করবে। মেহরাব চলে গেল।
উৎসা বাড়িতে ঢুকল। রিনি ছুটে এসে জড়িয়ে ধরল ওকে। ক্লাস কেমন গেল বনু? কোনো রকম। এতদিন পরে যাওয়ায় অনেক কিছুই মাথার ওপর দিয়ে গিয়েছে। সমস্যা নেই, আমি আছি না, আমি তোকে বুঝিয়ে দিব। উৎসা এক্সাইটেড হয়ে জিজ্ঞেস করল। সত্যি? হ্যাঁ। উৎসা রিনিকে জড়িয়ে ধরে বলল। এই খবিস্টার সাথে বিয়ে না হলে তোমার মতো বনু টাইপ যা আমি কোথায় পেতাম? এই মোটেও আমার ভাইটাকে খবিস বলবি না। খবিস বলবো না তো কি করব? জানো আজকে কি করেছে? রিনি অতি আগ্রহের সাথে শুধালো। কি করেছে? বজ্জাতটা আমায় বলতে গিয়ে জিভে কামড় দিল। ছি ছি, ও এগুলো কি বলতে যাচ্ছিল? শেষে তো ওকেই লজ্জা পেতে হতো। উৎসার ইচ্ছে করল নিজের গালে নিজেরই থাপ্পড় বসাতে। পেট পাতলা, মুখ একটা। কি হলো বল? উৎসা কথা ঘুরাতে বলল। আরে কিছু না, ঝগড়া করেছে আমার সাথে। বজ্জাত লোক একটা। একটু থেমে রিনিকে কিছু বলতে না দিয়ে বলে উঠল। জানো, আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছে ছিল আমার একটা বড় বোন থাকবে যে আমায় আদর করবে, প্রয়োজনে শাসন করবে, যাকে আমি আমার মনের কথা খুলে বলতে পারবো। তোমায় পেয়ে সেই আশা আমার পূরণ হয়ে গেছে। রিনি উৎসার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। পাগলি মেয়ে, যা ফ্রেশ হয়ে খেতে আয়। সকালে কি না কি খেয়েছিস? উৎসা সাই জানিয়ে চলে এলো। রুমে এসে টেবিলের ওপর ব্যাগ রাখল। চোখে পড়ল মেহরাবের ঘড়ি টেবিলের ওপর রাখা। মেহরাব কি তবে ঘড়ি ছাড়াই গিয়েছে? হয়তো অন্যটা পড়ে গেছে। বেটার তো ঘড়ির অভাব নেই। ঘড়ি লাভারের ঘড়ি দিয়ে ড্রেসিং টেবিলের সামনেটা ভরা। উৎসা ঘড়িটা ড্রেসিং টেবিলের ওপর রাখে দিল। মাথায় খেলে গেল মেহরাবের কিছুক্ষণ আগের কথাগুলো। সত্যি কি এমন দিন আদৌ আসবে যেদিন উৎসা মেহরাবকে আশেপাশে খুঁজে বেড়াবে কিন্তু পাবে না? মেহরাবকে না পেলে উৎসা কি করবে? তার কি নিজেকে পাগল লাগবে? উন্মাদ মনে হবে নিজেকে? নাকি ও মেহরাবকে খুঁজবেই না, হাত পা গুটিয়ে বসে থাকবে? উৎসা আর ভাবতে পারল না। মাথা হ্যাং হয়ে আসছে ওর। এই কয়েকটা দিনে মেহরাব ওর অজান্তেই ওর মনে অনেকটা জুড়ে বসবাস করছে। তবে উৎসা সে বিষয়ে অবগত নয়। মনের অজান্তেই বিড়বিড় করে বলল। আমার সাথে ঝগড়া করার জন্য হলেও আপনি আমার সাথে থেকে যান মিস্টার লুচু। হতেও তো পারে একটা সময় তুমি মরিয়া হয়ে আমায় খুঁজবে, তাও আমায় পাবে না। উৎসা বই খুলে বসে আছে টেবিলে। অনেক দিন ক্লাসে যায়নি, তাই অনেক পড়া জমে গেছে। তানজিলার কাছ থেকে ওর নোট খাতা নিয়ে এসেছে সব নোট করার জন্য। কিন্তু নোট তো দূর, কিছুই ওর মাথায় ঢুকছে না। কেমন একটা ঘোরের মাঝে ডুবে রয়েছে বেচারি। মেহরাবের বলা কথাটা বারবার কানে বাজছে। উৎসা চেয়েও মস্তিষ্ক থেকে কথাটা বের করতে পারছে না। একটা লাইন উৎসা তাড়া করে বেড়াচ্ছে। ওর পুরো সত্তা এলোমেলো করে দিয়েছে। ঘড়ির দিকে তাকালো উৎসা। ঘড়িতে 9:30 বাজে। মেহরাব এখনো আসছে না কেন? অন্যান্য দিন তো 8টা বাজতেই চলে আসে। এসেই শুরু করে উৎসাকে ঝালানো। তাহলে আজকে কেন আসছে না? মেহরাবের কিছু হলো না তো কোথায় গেছে ও? কিছু তো বলেও যায়নি, শুধু বলেছে আসতে দেরি হবে। উৎসার ইচ্ছে করছে নিজের কপালে নিজেই চাপড় দিতে। কেন যে তখন জিজ্ঞেস করেনি? তখন জিজ্ঞেস করলে অন্তত এখন টেনশন করতে হতো না। কোথায় আছে মানুষটা? উৎসা আর কিছু ভাবতেই পারল না। মাথা ধরে আসছে। মাথা চেপে ধরল বেচারি। ফোন করবে সেই উপায়ও নেই। ওর কাছে মেহরাবের নাম্বারও নেই। নাম্বার থাকবেই বা কি করে? দুজন ঝগড়া করে পারে না, আবার নাকি নাম্বার আদান প্রদান করবে? উৎসাকে অনেকক্ষণ ধরে ডাকছে রিনি, কিন্তু ওর সারা শব্দই নেই। তাই সোজা রুমেই চলে এসেছে। উৎসাকে মাথা ধরে বসে থাকতে দেখে ছুটে এলো। কিরে, মাথা ধরে বসে আছিস কেন? মাথা ব্যথা করছে? উৎসার ধ্যান ভাঙল। জবাব দিল, না। তাহলে মাথা ধরে রেখেছিস কেন? উৎসা স্বাভাবিক গলায় বলল, আরে এমনি, পড়া মাথায় ঢুকছিল না তাই মাথা ধরে বসেছিলাম। তুমি আমার কথা বাদ দেও। হঠাৎ রুমে এলে যে, তোকে সেই কখন থেকে ডেকে চলেছি সে খেয়াল আছে? সারাদিন আমার দেবরের ধ্যানে থাকলে হবে? আশেপাশের খেয়ালও রাখো। তোকে ডাকতে ডাকতে আমার গলা বসে গেছে। উৎসা মুখ ভেঙচি কেটে বলল, আমার অত শখ নেই তোমার দেবরের ধ্যানে বসে থাকার। বাজে লোক একটা। সত্যিটা বললে রিনি ওকে খেপাবে, এতে কোনো সন্দেহ নেই। একদম আমার দেবরকে বাজে বলবি না। 100 বার বলবো কি করবে? রিনি উৎসার কান মুলে দিয়ে বলল, এভাবে কান মুলে দিব? এখন খেতে আয়। খেতে ইচ্ছে করছে না। তুমি যাও, আমি পরে খেয়ে নিব। রিনি উৎসার কাঁধে সামান্য ধাক্কা দিয়ে বলল, একসাথে দুজন রোমাঞ্চ করবি আর খাবি বললেই পারিস, এত ঢং করার কি আছে? তোমার দেবরের সাথে রোমাঞ্চ? আমার দিনকাল খারাপ যাচ্ছে নাকি যে ওই তন্ডাটার সাথে খেতে যাব? উৎসা মুখে এ কথা বললেও সত্যি তো এটাই, বেচারি মেহরাবের চিন্তায় খেতে যাচ্ছে না। খেতে গেলেও ওর গলা দিয়ে খাবার নামবে না। যতই ঝগড়া করুক মেহরাব ওর হাজবেন্ড। মনের কোণে কোথাও একটা অদৃশ্য টান রয়েই গেছে।
রিনি আরো কিছু কথা বলে চলে গেল। রাত 11টা বেজে গেছে। বাড়ির সবাই যার যার রুমে। মেহরাবদের বাড়ির নিয়ম সবাই 10টার আগে খেয়ে যার যার রুমে চলে যায়। উৎসা ব্যালকনিতে পায়চারি করছে। এত রাত হয়ে গেল তাও বজ্জাত লোকটার আসার নাম নেই। উৎসার ইচ্ছে করছে মেহরাবকে সামনে পেলে ইট মেরে মাথা ফাটিয়ে দিতে। লোকটার কি খেয়াল আছে বাড়িতে তার বউ আছে, যে তাকে নিয়ে টেনশন করতে পারে? না, নেই। থাকলে নিশ্চয়ই এত দেরি করত না। উৎসার ভাবনার মাঝে গাড়ির শব্দ হলো। উৎসা উকি দিল ব্যালকনি থেকে। মেহরাবের গাড়ি গেট দিয়ে ঢুকছে। উৎসার কি হলো বেচারি নিজেও জানে না। হুট করে দৌড়ে লাগলো নিচে যাওয়ার জন্য। সিঁড়ি বেয়ে নিচে নামতেই ধাক্কা লাগলো কারো প্রশস্ত বুকের সাথে। সামনের মানুষটা উৎসার কোমর আঁকড়ে ধরল। না হলে বেচারি ধপাস করে পড়ে যেত। উৎসা সামনের মানুষটাকে দেখার জন্য চোখ তুলল। ওর সামনে মেহরাব দাঁড়িয়ে আছে। গম্ভীর গলায় বলল, পাগলের মতো কোথায় ছুটছিলে? পরে ব্যথা পেলে কি হতো? উৎসা কি জবাব দিবে ভেবে পেল না। সোজাসুজি তো আর বলা যায় না আমি আপনাকে মিস করছিলাম তাই ছুটে এসেছি। এটা বললে মেহরাব নিশ্চয়ই খেপাবে। ওর মজা নিবে। মেহরাবকে সত্যিটা বলা যাবে না। কি হলো বলো? তুমি আবার আমায় মিস করছিলে নাকি? তাই সিনেমার হিরোইনদের মতো ছুটে আসছিলে? উৎসা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, আমি আপনাকে মিস করতে যাব কোন দুঃখে? আমি তো পানি খেতে এসেছিলাম আর আপনি খাম্বার মতো আমার সামনে এসে গেছেন। মেহরাব সেকেন্ডের ব্যবধানে উৎসাকে ছেড়ে দিল। পাশ কাটিয়ে যেতে যেতে বলল, পানি নিয়ে রুমে এসো। বলে চলে গেল। উৎসা ওর যাওয়ার দিকে তাকিয়ে রইল। মেহরাব কি রাগ করলো ওর কথায়? রাগ করলে করুক গিয়ে, ওর কি? মানুষটা যে সুস্থ শরীরে ফিরে এসেছে এই অনেক। উৎসা পানি নিয়ে রুমে ঢুকল। নজরে এলো মেহরাব এক হাতে শার্টের বোতাম খোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। উৎসা কাছে যে খেয়াল করল মেহরাবের হাতে ব্যান্ডেজ পেঁচানো। উৎসা চমকে উঠল। এগিয়ে গিয়ে মেহরাবের শার্টের বোতাম খুলতে দেওয়া শুরু করল। হাতে কি হয়েছে? ব্যান্ডেজ করা কেন? মেহরাবের তোত্তারা জবাব, হাতটা ফাঁকা ফাঁকা লাগছিল তাই ব্যান্ডেজ করেছি, সুন্দর লাগছে না? উৎসা কিল বসিয়ে দিল মেহরাবের বুকে। তিরিক্ষি মেজাজে বলল, উল্টোপাল্টা কথা না বললে হয় না? পাষাণ বউ দেখছো হাতে ব্যান্ডেজ, তার ওপর অত্যাচার করছো? একটু তো মায়া দয়া রাখো। আপনার মতো বজ্জাত লোকের ওপর মায়া করতে আমার বয়েই গেছে। শার্ট খুলতেই মেহরাবের শ্যামবর্ণ বুক দৃশ্যমান হলো। উৎসা অন্য দিকে মুখ ফিরিয়ে নিল। অন্যদিকে ফিরে টি শার্ট নিয়ে এসে গায়ে জড়িয়ে দিল। মেহরাব ওর অবস্থা দেখে মিটি মিটি হাসছে। চাইলে দেখতে পারো, সমস্যা নেই। এগুলো তো তোমারই সম্পদ। তুমি ছাড়া আর কে দেখবে? চাইলে ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখতে পারো, আমি মাইন্ড করব না। এই আপনি চুপ করবেন? মুখে লাগাম নেই? বেলাজ পুরুষ। শোনো মেয়ে, পৃথিবীর সব পুরুষই তার বউয়ের সামনে বেলাজ। উৎসা কোনো জবাব দিল না। টি শার্ট পরিয়ে দিয়ে রুম থেকে বের হতে নিলে পিছনে থেকে মেহরাব ডেকে উঠল, ও বউ, প্যান্ট চেঞ্জ না করে কোথায় যাচ্ছ তুমি? আমি পারবো না। আপনি নিজে করে নিন। আমি খাবার গরম করতে যাচ্ছি। ফ্রেশ হয়ে নিচে আসুন। মেহরাব আরো দুবার ডাকলো। উৎসা ফিরেও তাকালো না। মেহরাব বুঝলো পাষাণ বউ আসবে না। ওকে একা একাই করতে হবে। কি আর করার। উৎসা খাবার গরম করার মাঝে মেহরাব নিচে নেমে এলো। টেবিলে বসলে উৎসা খাবার বেড়ে দিল। মেহরাব একবার খাবারের দিকে তাকাচ্ছে আর একবার নিজের ব্যান্ডেজে মোড়ানো হাতের দিকে তাকাচ্ছে। আচমকা ধমক দিয়ে বলল, দেখছো না হাতে ব্যান্ডেজ? আমি খাবো কিভাবে? খাওয়াবে না বললেই পারো। উৎসা জিভে কামড় দিল। ওর খেয়ালই ছিল না মেহরাবের হাতে ব্যান্ডেজ। সরি, আমার খেয়াল ছিল না। আপনি বসুন, আমি খাইয়ে দিচ্ছি। উৎসা মেহরাবকে খাইয়ে দিচ্ছে আর মেহবার বসে বসে খাচ্ছে। তুমি খেয়েছো? উৎসা তোতালো কণ্ঠে বলল, হ্যাঁ খেয়েছি। মিথ্যা বলছো কেন? আমি সত্যি খেয়েছি। খেলেও এখন আমার এখান থেকে খাও। বললাম তো খেয়েছি। তুমি খাবে নাকি আমি উঠে চলে যাব? কথায় কথায় রাগ করেন কেন? খাচ্ছি তো। গুড গার্ল। উৎসা নিজেও খাচ্ছে, মেহরাবকেও খাইয়ে দিচ্ছে। কিন্তু অবাক করা কাণ্ড, মেহরাব কিভাবে বুঝলো ও খায়নি? খাওয়ার মাঝে মেহরাব ছোট ছোট কামড় বসাচ্ছে উৎসার আঙুলে। উৎসা চোখ রাঙিয়ে তাকালো। মেহরাব ওর চাহনি পাত্তাও দিল না। একই কাজ পুনরাবৃত্তি করল। উৎসা তেতে উঠে বলল, দেখুন। মেহরাব দুষ্টু নজরে একবার উৎসার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করল। ঠোঁট কামড়ে ধরে বলল, দেখাও। উৎসার মেজাজ খারাপ হলো। ও বলতে চাইল কি আর এই লুচু বেটা বুঝল কি? খামোখাই কি উৎসা ওকে দেখতে পারে না? ভাষা সংযত করুন। আজব ভাষায় কি হলো? আপনি 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 একটা যাচ্ছে তাই। দাঁতে দাঁত চেপে খাওয়া শেষ করল। উৎসা প্লেট বেসিনে রেখে আসতে যাবে এমন সময় মেহরাব মুখ এগিয়ে ধীর কণ্ঠে বলল, তোমার মিথ্যা বলার অভিনয়টা বড্ড কাঁচা। মেহরাব মির্জার সামনে এসব অভিনয় কাজ করবে না বউ।
বলে শীষ বাজাতে বাজাতে চলে গেল। উৎসাহ ওর যাওয়ার দিকে থেকে চোখ সরিয়ে নিল। পুরো রুম অন্ধকার, ড্রিম লাইট জ্বলছে। মেহরাব বিছানার এক কোণে শুয়ে আছে। উৎসাহ হাফ ছেড়ে বাঁচল। ভাবল মেহরাব ঘুমিয়ে গেছে। দরজা লাগিয়ে যেয়ে বিছানার অপর পাশে শুয়ে পড়ল। মুহূর্তের ব্যবধানে এক জোড়া হাত উৎসাহকে পেঁচিয়ে ধরল। এটা নতুন কিছু না, নিত্য দিনের ঘটনা। মেহরাব প্রতিদিন সাপের মতো পেঁচিয়ে ধরে ঘাড়ে মুখ গুজে ঘুমাবে। প্রথম প্রথম উৎসাহ বিরক্ত হলেও এখন অভ্যাস হয়ে গেছে। তাও মুখ খুলল। এভাবে সাপের মতো পেঁচিয়ে না ধরলে হয় না? মেহরাবের ঘুম ঘুম কণ্ঠ। কেন? আমার ঘুম আসে না। অভ্যাস করে নেও, ধীরে ধীরে ঘুম চলে আসবে। কি বজ্জাত লোক! তাও বলবে না তোমার যেহেতু সমস্যা হচ্ছে আমি সরে ঘুমাচ্ছি। উৎসাহ মোচড়া মুচড়ি করছে, কিছু বলতে চাইছে। মেহরাব বিরক্ত হল, রুষ্ট গলায় বলল, কি সমস্যা? মোচড়া মুচড়ি করছো কেন? আপনার নাম্বারটা দেওয়া যাবে? আমার নাম্বার দিয়ে তুমি কি করবে? চটে গেল উৎসাহ। মানুষ নাম্বার দিয়ে কি করে? অবশ্যই কল দিবে। তীক্ষ্ণ কণ্ঠে বলল, সকালে যে মেয়েগুলো আপনার দিকে হা করে তাকিয়েছিল তাদের দিব। খুশি? থাক, এত বেশি উপকার করতে হবে না। তুমি রাখো তাহলেই হবে। কিছুক্ষণ বাদে মেহরাব ফিসফিস করে বলল, মিস করছিলে বললেই পারো। এত ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি আছে? তুমি চাইলে আমি নির্দ্বিধায় আমার নিজেকে তোমার হাতে সঁপে দিতে রাজি, সেখানে সামান্য ফোন নাম্বার চাইতে এত অস্বস্তি, এত দ্বিধা কেন উৎসাহ? কারণ আপনি আমার কাছে অপ্রিয়। অপ্রিয়রা যেমন খুব সহজে প্রিয় হতে পারে না, তেমনি আপনাকে অতি সহজেই মেনে নিতে পারছি না। অস্বস্তি হচ্ছে আমার। উৎসাহ জবাবে মেহরাব চুপ করে গেল। কোনো প্রতি উত্তর না করে সরে গেল উৎসার থেকে। বিছানার এক কোণে চুপটি করে শুয়ে পড়ল। উৎসাহ অবাক হল, তবে বেশি কিছু না ভেবে ঘুমের দেশে পাড়ি জমালো। আকাশে কালো মেঘের ঘন ঘটা। পেজো পেজো মেঘ ঘুরে বেড়াচ্ছে পুরো আকাশ জুড়ে। উৎসাহ মেহরাবের ব্যালকনিতে দাঁড়িয়ে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। ওর মনেও কালো মেঘ জমেছে। আধার ঘনিয়ে আসছে। এই বুঝি বর্ষণ শুরু হলো বলে। তবে উৎসাহ তার আগেই নিজেকে সামলে নিল। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। কেটে গেছে 2 দিন। এই 4 দিনে মেহরাব ভুলেও উৎসার সামনে পড়েনি। মেহরাব কখন বাড়ি আসে কখন যায় কোনোটাই উৎসাহ জানে না। সকালে ঘুম থেকে উঠে দেখে বিছানা ফাঁকা, রাতে ঘুমাতে যাওয়ার আগেও মেহরাব বাড়িতে আসে না। বিছানার অপর পাশটা ফাঁকাই পড়ে থাকে, যেমনটা রেখে ঘুমায় ঘুম ভেঙে উঠেও তেমনটাই পায়। তার মানে কি মেহরাব বাড়ি আসে না? উৎসাহ আর কিছু ভাবতে পারছে না। মাথা হ্যাং হয়ে আসছে। বুক চিরে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। স্মৃতির পাতায় ধরা দিল সেদিনের কাহিনী। সেদিন ঘুম ভেঙে উৎসার নিজেকে মুক্ত মনে হলো। প্রতিদিন ঘুম ভাঙলে চোখের সামনে মেহরাবের ঘুমন্ত মুখখানা ভেসে ওঠে। অতঃপর ওকে ডেকে তুলতে হয়, না হলে ওঠার জো নেই। মেহরাব শক্ত আলিঙ্গনে জড়িয়ে রাখে। ওর জড়িয়ে ধরার ধরনে মনে হয় বাঁধন একটু আলগা হলেই বোধ হয় উৎসাহ ওর থেকে পালিয়ে যাবে। মেহরাবের কাণ্ড কারখানা মনে করে উৎসাহ হাসল। পাশে তাকিয়ে দেখল জায়গাটা ফাঁকা, সেখানে কেউ নেই। মেহরাব গেল কোথায়? এত সকাল সকাল তো কোথাও যাওয়ার ছেলে মেহরাব না। তবে কোথায় গেল? প্রতিদিন উৎসাহ ডেকে তলে ওকে, অতঃপর সাহেবের ঘুম ভাঙে। আর আজকে আগে ভাগেই উঠে গেছে। বাহ, বেশ উন্নতি তো। উৎসাহ ভাবল হয়তো নিচে গেছে। ও ভাবনা বাদ দিয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে নামল। আশেপাশে চোখ বুলিয়ে দেখল মেহরাব কেন, ওর অস্তিত্বও নেই। উৎসাহ হতাশ হলো। খেয়ে উঠতেই মাহিন বলে উঠল, উৎসাহ তুমি যে গাড়িতে বসো, ড্রাইভার তোমাকে দিয়ে আসবে। উৎসাহ মাথা নেড়ে সায় জানালো। তবে সাহস হলো না কাউকে মেহরাবের কথা জিজ্ঞেস করার। সারাদিন উৎসাহ অপেক্ষা করেছে, তাও মেহরাবের দেখা পায়নি। ঘড়িতে রাত 11টা বেজে গেলেও মেহরাবের আসার কোনো লক্ষণ নেই। কয়েকবার ব্যালকনিতে যেয়ে উকি দিয়ে এসেছে। ভাবল জেগে থাকবে, কিন্তু সকাল সকাল ওঠায় জেগে থাকতে চাইলেও পারল না। বসে থাকতে থাকতে মিনিট কয়েকের মাঝে ঘুমের দেশে পারো জমালো। অপরদিকে রাত 12:30 নাগাদ বাড়ি ফিরল মেহরাব। ক্লান্ত দেহটাকে কোনো রকমে টেনে হিচড়ে রুম পর্যন্ত এলো। শরীরের ক্লান্তির চেয়েও মনের ক্লান্তি জেঁকে ধরেছে ওকে। রুমে ঢুকে চোখ পড়ল বিছানার সাথে হেলান দিয়ে বই কোলের ওপর নিয়ে বসে থাকা উৎসার পানে। এক লহমায় সকল ক্লান্তি কেটে গেল। চোখে খেলে গেল মুগ্ধতা, ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। মেয়েটা কিভাবে ঘুমিয়ে আছে? এভাবে ঘুমালে নিষ্ঘাত ঘাড় ব্যথা করবে। মেহরাব এগিয়ে গিয়ে উৎসাকে ঠিক করে শুইয়ে দিল। কাল উৎসার কথায় অভিমান হয়েছিল ওর। ও যতটা চাইছে সম্পর্কটা মানিয়ে নিতে, স্বাভাবিক করতে, উৎসাহ ততটাই অবহেলা করছে। মেহরাব পারছে না প্রিয় মানুষটার অবহেলা মেনে নিতে। মেনে নিতে নিতে ক্লান্ত হয়ে পড়ছে। তাই মেহরাবের মনে হচ্ছে উৎসার সময় প্রয়োজন। জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেয়ে সময় দেওয়া উচিত। জোর করতে গেলে দেখা যাবে হিতে বিপরীতে না হয়ে যায়। উৎসাকে জোর করে কাছে আনতে গিয়ে যদি সারা জীবনের জন্য হারিয়ে ফেলে, তখন ও থাকবে কি করে?
এই মেয়েটার মাঝেই যে ওর সকল অস্থিরতা, সকল অসুখের সমাধান। ওকে ছেড়ে থাকা মেহরাবের পক্ষে সম্ভব না। মেয়েটাকে নিজের করে পাওয়ার জন্য কম কাঠখড় পড়াতে হয়নি। নিজের কর্মকাণ্ডের কথা ভেবে মেহরাব নিজেই হাসল। উৎসার মুখের দিকে তাকালো। বাচ্চা একটা মেয়ে, এইটুকু মেয়ের জন্য কতই না পা গলামো, কতই উন্মাদনা, কিন্তু মেয়েটা কোনো দিন জানবেই না এই মেয়েটা ওকে এতটা বাজে ভাবে নিজের জালে ফাঁসিয়েছে যে মেহরাব সেই জাল ছেদ করে বেরিয়ে আসতে পারছে না আর না চাইছে। সেজন্য ভেবেছে যে জালে তাকে আটকে রাখা হয়েছে তা ভেদ করে না বেরিয়ে উল্টো এই জালেই মেয়েটাকে সে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে রাখবে আজীবন। নিজের থেকে এক চুল পরিমাণও দূরে যেতে দিবে না। কোনো কিছুকে সারা জীবনের জন্য পেতে গেলে ধৈর্য প্রয়োজন। প্রয়োজনে মেহরাব ধৈর্য ধরবে, তাও উৎসাকে ওর চাই। মেয়েটাকে হারিয়ে ফেলার ভয় মেহরাব নিজের কষ্ট হওয়ার সত্ত্বেও উৎসার থেকে দূরত্ব বজায় রেখে চলছে। ইচ্ছে করেই বাড়িতে দেরি করে এসেছে। এতক্ষণ অফিসে বসেছিল। অফিস শেষ হলে ওর প্রিয় জায়গা খোলা আকাশে নিচে বিশাল মাঠের এক কোণে বসে আকাশ বিলাস করছিল। আকাশ বিলাস কিছুটা অদ্ভুত, তাই না? আকাশে চন্দ্রের দেখা নেই, ঘন কালো মেঘেদের আনাগোনা। মেহরাব কিছুক্ষণ এক দৃষ্টিতে উৎসার দিকে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে গেল। মনে মনে ভাবছে কি করে পারবে ও এই মেয়েটাকে না দেখে থাকতে। তাকে না জ্বালালে যে মেহরাবের শান্তি লাগে না। তার থেকে দূরত্ব বোঝায় রাখা কি এতই সহজ? উহু মন বলে উঠল। সামান্য দূরত্ব যদি ভালোবাসা বাড়ায়? অবচেতন মনে জবাব এলো। সত্যি কি দূরত্ব ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? মেহরাব আঁতকে উঠল। না না, এটা হতেই পারে না। উৎসা ওকে ছেড়ে যেতে পারে না। দরকার পড়লে উৎসাকে ও বন্দি করে রাখবে, তা ওর ওকেই চাই। নিজের মাঝে সাইকো সত্তা টের পেতেই মেহরাব চোখ বুঝল, জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। নিজেই নিজেকে সান্ত্বনা দিল, অচিরেই সব ঠিক হবে। উৎসার মনে ওর জন্য ভালোবাসা সৃষ্টি হবে। বিছানা শুয়ে আলতো হাতে নিজের অস্তিত্বকে কাছে টেনে নিল। অতঃপর আঁকড়ে ধরল বুকের মধ্যখানে। মেহরাব পারছে না উৎসাক নিজের বুকের ভেতরে ঢুকিয়ে ফেলে। কাল সারা রাত ফাঁকা বুকের অস্থিরতা ওকে ঘুমাতে দেয়নি। অভিমান করে উৎসার কাছেও যায়নি। কিন্তু আর সম্ভব না। বিয়ে করা বউ ওর, কেন দূরে থাকতে যাবে? বউয়ের আশেপাশেই ঘুরবে, কিন্তু বুঝতে দেওয়া যাবে না। উৎসার কানের কাছে এগিয়ে গিয়ে বিড়বিড় করে বলল, আমায় নিরাশ করো না বউ, খুব শীঘ্রই ভুল বোঝা বুঝি ঠিক করে ফিরে এসো আমার বুকে। এই বেহা পুরুষটা যে তোমার প্রতীক্ষায় বসে আছে, আমার প্রতীক্ষা বিফলে যেতে দিও না প্লিজ। মেহরাবের কাতর কণ্ঠ, কিন্তু কথাগুলোর একটা উৎসার কর্ণকুহর অবধি পৌঁছাচ্ছে না। ও গভীর ঘুমে মগ্ন। মেহরাব উৎসার ঘাড়ে মুখ গুজল। কিছুক্ষণের মাঝে পাড়ি জমালো ঘুমের দেশে। সকাল সকাল উৎসা ঘুম থেকে ওঠার আগেই মেহরাব অন্য রুমে যেয়ে ঘুমিয়ে গেল। মাহিনকে আগেই বলে রেখেছে উৎসাকে কি বলতে হবে, আর কি কি করতে হবে। মাহিন ভাইয়ের কথায় সায় জানিয়েছে, শুধু উল্টে কোনো প্রশ্ন করেনি, আর না জানতে চেয়েছে কিছু। মাহিন জানে ওর ভাই যতই ঘাড়ত্তারা হোক না কেন কখনোই ভুল কিছু করবে না। সেই আশ্বাস থেকেই কিছু জিজ্ঞেস করেনি। এম। ক্লাসে মন খারাপ করে বসে আছে উৎসা। পড়ায়ও মনোযোগ নেই। শিক্ষক ক্লাস বোর্ডে কিছু বোঝাচ্ছে। উৎসা এক ধ্যানে বোর্ডের দিকে তাকিয়ে আছে, কিন্তু ওর বিন্দু মাত্র মনোযোগ নেই। হুট করেই শিক্ষক বলে বসল, উৎসা দাঁড়াও। কথা উৎসার কান পর্যন্ত পৌঁছালই না। ফের ডাকলো, তাও উৎসার মনোযোগ নেই। এবার শিক্ষক ক্ষেপে গেলেন। জোরে ধমক দিয়ে বলল, উৎসা। উৎসা কেঁপে উঠল। এক ঝটকায় দাঁড়িয়ে গেল। থতমত খেয়ে বলল, জি স্যার। মনোযোগ কোথায় থাকে তোমার? কতক্ষণ ধরে ডাকছি। ক্লাসে মনোযোগ দিতে না পারলে ক্লাসে আসার দরকার নেই। উৎসা মিনে স্বরে বলল, সরি স্যার, আর কখনো এমন হবে না। ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম, এরপর আর যেন এমন না হয়। বসো। উৎসা মাথা নেড়ে সায় জানিয়ে বসে পড়ল। তানজিলা বিষয়টা খেয়াল করেছে। কয়েকদিন যাবৎ উৎসা কেমন মন মরা হয়ে থাকে, ভাবনার জগতে বসবাস করে। সারাদিন কি এত ভাবতে থাকে এই মেয়ে? কিছু জিজ্ঞেস করলেও বলে না। কি হয়েছে উৎসার? ব্রেক টাইম দিতেই তানজিলা উৎসাকে পাকড়াও করল। উৎসা এটা সেটা বলে কাটিয়ে যেতে চাইছে। অপরদিকে তানজিলাও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। জিজ্ঞেস করতে করতে মুখে ফেনা তুলে ফেলছে, তাও উৎসা মুখ খুলছে না। এক পর্যায়ে তানজিলা ব্ল্যাকমেইল করা শুরু করল। বুঝেছি, আমি তো আর তোর কেউ না। আমায় বলবি কেন? আমায় বলতে হবে না। তুই থাক তোর মতো। আমি গেলাম, আমার আশেপাশেও ঘেসবি না বলে দিলাম। এমন করছিস কেন ইয়ার? এটা আমাদের সাংসারিক বিষয়, তোকে কিভাবে বলি বল? তানজিলা তেড়ে এসে বলল, দুদিন হতে পারল না বিয়ে হয়েছে, তুই সাংসারিক বিষয় শেখাস আমায়? তুই যে কত সংসার করছিস আমার জানা হয়ে গেছে। তাড়াতাড়ি বল, না হয় আমি যাচ্ছি। উৎসা তানজিলাকে আটকে দিল। হাত ধরে পাশে বসিয়ে একে একে সেদিনের ঘটনা খুলে বলল। তানজিলা কপাল চাপড়াচ্ছে ওর কথা শুনে।
উৎসা চোখ মুখ কুঁচকে ভয়ে ভয়ে বলল, এমন রিয়েকশন দিচ্ছিস কেন বান্ধবী? তোকে যে মেহরাব ভাইয়া এখনো কিছু বলেনি এটা তোর সাত কপালের ভাগ্য। আমার নিজেরই তো তোকে থাপড়াতে ইচ্ছে করছে। উৎসা ঠোঁট উল্টে জিজ্ঞেস করল, কেন, আমি কি করেছি? তোকে যে মেহরাব ভাই কিভাবে সহ্য করছে আল্লাহ মালুম। আরে কি করেছি সেটা বলবি তো, না বলে বকে চলেছিস। তানজিলা নিজেকে সামলে নিল। অতঃপর শান্ত কণ্ঠে বলল, দেখ উৎসা, এখন তোদের বিয়ে হয়েছে। তোরা স্বামী স্ত্রী, একে অপরের পরিপূরক। আগে যা হয়েছে সেটা ভুলে যা। এখন তোর উচিত সব কিছু মানিয়ে নেওয়া। আমার জানামতে মেহরাব ভাইয়া মানিয়ে নেওয়া যথেষ্ট চেষ্টা করছে, তুই এই ঝামেলা পাকাচ্ছিস। আগে ভাইয়া আর তুই একে অপরের সাথে ঝগড়া করতি, এটা ঠিক ছিল, এখন আর সেটা মানায় না। কারণ এখন তোরা বিবাহিত, দুজন মিলে মিশে চলতে হবে। ভাইয়াও তো মানুষ নাকি? তুই বারবার যদি তাকে বলিস তুই তাকে পছন্দ করিস না, ভাইয়া তোর অপ্রিয়, তাহলে ভাইয়ার কেমন ফিল হবে? নিজেকে একবার ভাইয়ার জায়গায় বসিয়ে ভেবে দেখ। তুই এখনো তোর ইগো ধরে আছিস। ইগো দেখাতে গেলে আর যাই হোক সংসার হয় না আর। ভালোবাসা কিংবা সংসারে ইগো থাকতে নেই। তবে আমি তোকে নিজের আত্মসম্মান বিসর্জন দিতে বলিনি। ইগো আর আত্মসম্মান আলাদা। ভাইয়া যদি তোর আত্মসম্মানে আঘাত করে তাহলে সেটা আলাদা বিষয়। তুই এখনই ভাইয়াকে কল দিয়ে আসতে বল। উৎসা মিনে স্বরে বলল, তোকে বললাম না উনার নাম্বার আমার কাছে নেই। কি বললি? আশ্চর্য, আমি এটা ভেবে অবাক হচ্ছি, তোদের বিয়ের প্রায় মাসখানেক হয়ে গেছে আর তোর কাছে ভাইয়ার নাম্বার নেই? আজব কথা না? উৎসা মিন করে বলল, আমার কি দোষ? উনিও তো সেধে নাম্বার দেয়নি। তানজিলা থাপ ওপর উঠাতে গিয়েই হাত সরিয়ে নিল। মাথায় চাপড় মেরে বলল, ভাইয়া তোর ভাসুর না শ্বশুর? তোর নিজের বিয়ে করা জামাই, তার কাছে নাম্বার চাইতে কিসের এত দ্বিধা? তানজিলা একটু থামল। অতঃপর খোঁচা মেরে বলল, কোলে তো দিব্যি উঠতে পারো, নাম্বার চাইতে গেলেই তোমার যত লজ্জা দ্বিধা। আমি সেধে ওনার কোলে উঠতে চাইনি, উনিই তো জোর করে কোলে তুলেছে। দেখা উৎসা, ফাজলামো না। ইগো দেখানোটা বোকামো, সম্পর্কে ফাটল ধরাতে ইগোই যথেষ্ট। উৎসা মনোযোগ দিয়ে ভাবতে বসল। তানজিলার কথা একটাও মিথ্যা না, যা বলছে সবই সত্যি। আগে থেকেই ওর ইগো একটু বেশি। এই ইগোর জন্য কতজনের সাথে ফ্রেন্ডশিপ সম্পর্ক খারাপ হয়েছে তারই আত্মা নেই। কিন্তু উৎসা সেগুলো পাত্তা দেয়নি। তবে এবারের সম্পর্কে ছেলে খেলা নয়। উৎসা অবচেতন মনে ভাবল, আচ্ছা, ওর এই ইগোর জন্য যদি মেহরাব ওকে ছেড়ে চলে যায় তখন? নিজের ভাবনায় নিজেই আটকে উঠল উৎসা। না না, মেহরাব এটা করতেই পারে না। মেহরাব ওকে ছেড়ে যেতেই পারে না, কখনোই না। কিন্তু যেতে কতক্ষণ? কয়েকদিন যাবৎ তো দেখাই দিচ্ছে না। উৎসা মনে মনে ভাবল আজকে বাসায় যেই মেহরাবকে কল করবে, অতঃপর সরি বলে সব ঠিক করে নিবে। নিজের ভাবনায় নিজেই হেসে উঠল। মনে মনে বলল, আমায় ইগনোর করা তাই না মিস্টার লুচু? দাঁড়ান দেখাচ্ছি মজা, ইগনোর করার শাস্তি তো আপনাকে পেতেই হবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। চলবে।